কিন্তু যখন 22 তারিখ কি 23 তারিখ যখন আমরা শুনলাম যে তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা গুম ফেরত হয়েছেন, তখন আমার কাছে আশার সঞ্চার হয় যে এই আন্দোলন একসময় সফলতা লাভ করবে। এবং যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন তারা রাজনৈতিক, তারা একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর তারা এই পর্যায়ে এসেছেন। তারা এই কারেন্ট সিস্টেমের কাছে বা শেখ হাসিনা রেজিমের কাছে তারা কখনো আপোষ করবে না। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ফ্রন্টলাইনে যারা ছিল তারা আসলে সেখানে আপোষ করেন নাই। তারা যদি সেই নির্যাতনের কাছে আপোষ করতেন তাহলে হয়তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। জুলাই গণঅভ্যুত্থান আমার কাছে একটি ভিন্ন মাত্রা বহন করে, কারণ সম্ভবত আমি একমাত্র ব্যক্তি যে কিনা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে জেল কেটেছিলাম এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্মুখ সারিতে যুক্ত ছিলাম। অর্থাৎ যদি আমরা রিলেট করি, যে পরিপত্র বহাল করার দাবিতে আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, সেই পরিপত্র কিন্তু 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতেই ছিল। এবং আমাদের কোটা সংস্কার আন্দোলন যখন একসময় গণঅভ্যুত্থানের রূপ নেয়, তা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার সুযোগ আমার হয়েছিল। স্মৃতিচারণ করতে গেলে প্রথমে বলতে হয় যে এখানে শুরুতেই আমি ব্যক্তিগতভাবে অনেক স্ট্রাগল করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন যখন শুরু হয় তখন সেদিন আমি কোর্টে হাজিরা দিয়ে আসি এবং সেই হাজিরাটা ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মামলার হাজিরা। আমার কাছে মনে হচ্ছিল যে এত কষ্ট করলাম, 3 দিন আমাকে গুম করে রাখা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনে, এবং সেখান থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মানববন্ধন করা হয় তখন আমাকে শোন অ্যারেস্ট দেখানো হয় এবং আমি 48 দিন সেখানে জেলে ছিলাম। আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের এই পরিপত্রের বহালের দাবিতে যখন আবার আন্দোলন করা হয় 2024 সালে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনে অংশগ্রহণ করা এবং এটাকে সফল করা এটা আমার একটা দায়বদ্ধতার জায়গা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমি আন্দোলনে থেকেছিলাম। আন্দোলনের 2টা ফেজ ছিল, একটা ছিল কোটা সংস্কার আন্দোলন এবং আরেকটা ছিল জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানের পার্টটা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এটা বলতে হবে যে 17 জুলাই পরবর্তী সময় কিন্তু শুরুতে যারা আন্দোলনে ছিলেন তারা কিন্তু অনেকেই ছিলেন না। যারা শুরুতে 1 জুলাই থেকে শুরু করে 17 জুলাই পর্যন্ত ক্যাম্পাসে বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন, তাদেরকে কিন্তু আমরা 17 জুলাই পরবর্তী সময়ে অনেকাংশে দেখতে পাইনি। ইভেন বলা যায় যে 17 জুলাই পরবর্তী সময়ে আমরা যাদেরকে দেখেছি তাদের সংখ্যাটা কিন্তু 10 জনের বেশি না, যাদেরকে আমরা জীবন বাজি রেখে সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি। 17 জুলাই পরবর্তী সময়ে আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনের সম্মুখ সারি 2 জন সমন্বয়ক ছিলেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তাদেরকে হয়তো শেখ হাসিনা মেরে ফেলবে। কিন্তু যখন 22 তারিখ কি 23 তারিখ যখন আমরা শুনলাম যে তাদেরকে আবারও ফিরিয়ে দেওয়া হয়েছে, তারা গুম ফেরত হয়েছেন, তখন আমার কাছে আশার সঞ্চার হয় যে এই আন্দোলন একসময় সফলতা লাভ করবে। এবং যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন তারা রাজনৈতিক, তারা একটা দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর তারা এই পর্যায়ে এসেছেন। তারা এই কারেন্ট সিস্টেমের কাছে বা শেখ হাসিনা রেজিমের কাছে তারা কখনো আপোষ করবে না। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ফ্রন্টলাইনে যারা ছিল তারা আসলে সেখানে আপোষ করেন নাই। তারা যদি সেই নির্যাতনের কাছে আপোষ করতেন তাহলে হয়তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। জুলাই গণঅভ্যুত্থানের যে পার্টটা, সেই পার্টটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল মার্চ ফর জাস্টিস, দ্রোহযাত্রা, 1 দফা, অসহযোগ আন্দোলনের যে 4 আগস্ট এবং পরবর্তীতে 5 আগস্ট। আমি 4 আগস্টের একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। 4 আগস্ট ছিল অসহযোগ আন্দোলনের একটা দিন, যেদিন আমরা সেন্ট্রালি শাহবাগ চত্বরে আমাদের প্রোগ্রাম আমরা থ্রো করি এবং সেখানে বিএনপি থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত শিবিরের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তো সেই দিন আমাদের ইচ্ছা ছিল যে আমরা সন্ধ্যার পরে আমরা কারফিউটা ভাঙবো, কিন্তু সারাদিন আমাদের প্রোগ্রাম কভার করার পর একটা সময় গিয়ে দেখলাম যে আমি যখন একটু রেস্ট করতে গেলাম তখন আমাদের পাশে থাকা কয়েকজন সমন্বয়ক তারা সেই প্রোগ্রামটি সেখানে স্থগিত করে দেন। কিন্তু সেখানের ওই শাহবাগের যে জমায়েত ছিল, সেই জমায়েতের যে জনতা তারা সেখান থেকে যেতে চাচ্ছিলেন না।
তারা বারবার করে বলছিলেন যে আমাদের আজকেই আমরা গণভবন যাব এবং আজকে যদি আমরা ঘোষণা না পাই তাহলে আমরা এখান থেকে যাব না। পরবর্তীতে নাহিদ ইসলাম আমার কাছে খবর পাঠালেন যে আমাদের যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচি 7 তারিখ থেকে 5 তারিখে আনা হয়েছে, 6 তারিখ থেকে 5 তারিখে আনা হয়েছে। পরবর্তীতে এই ঘোষণা দেওয়ার পর আমি যখন শাহবাগে যখন কথাটা বলি তখন উৎসুক জনতা সেখান থেকে সরে পড়ে এবং সেখান থেকে যাওয়ার সময় আমরা যেহেতু সবাই আমাদের বাসায় থাকতে পারছিলাম না, তো নাহিদ ইসলাম বলছিলেন যে আমি যেহেতু দীর্ঘদিন ধরে বাসায় থাকতে পারছি না, আমি যেন আমাদের গায়েবানা জানাজার ইমাম, আপনারা হয়তো চিনেন, তারেক রেজা, তার সাথে যেন তার বোনের বাসায় যেন আমি অবস্থান করি। তো সেই কথা মতো আমরা শাহবাগ চত্বর থেকে আমরা মোহাম্মদপুরের দিকে আমরা রওনা করি এবং মোহাম্মদপুরের দিকে রওনা করার পর আমরা ধানমন্ডির গলি দিয়ে যাচ্ছিলাম। মোহাম্মদপুরের আল্লাহ করিম যে মসজিদটা আছে সেখানে যাওয়ার পর আমরা খেয়াল করলাম যে সেখানে একটা ভিড়, অনেকগুলো অটো রিক্সা। আমরা সেই অটো রিক্সার ভিড়ের ভেতরে আমরা প্রবেশ করি। আমাদের কাছে মনে হচ্ছিল হয়তো আমাদেরই কয়েকজন তারা হয়তো সেখানে আন্দোলন করছে, কিন্তু সেখানে গিয়ে আমরা লক্ষ্য করলাম, আমরা যখন রাস্তায় জ্যামের মধ্যে যখন আমরা পড়লাম তখন লক্ষ্য করলাম যে আমাদের আশেপাশে যেসব রিক্সাগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেই রিক্সাগুলোর মধ্যে থাকা ব্যক্তিদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, অনেক রামদা, পিস্তল, ভারী পিস্তল, যেগুলো আসলে আমরা কখনো দেখি নাই, যেগুলো সম্ভবত তামিল সিনেমাতে দেখা যায়, সেই ধরনের অস্ত্রপাতি আমরা ওদের হাতে আমরা আবিষ্কার করলাম। এবং এটা যখন আমরা বুঝতে পারলাম যে আসলে আওয়ামী লীগের একটা মহড়ার ভেতরে এসে আমরা ঢুকে পড়েছি, তখন আসলে আমরা কালেমা পড়ে ফেলছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আসলে সেই দিনে আমাদের হয়তো শেষ দিন। তারপরে কেন জানি মনে হলো যে একটা অ্যাটেম্প্ট নেই, যেহেতু চতুর্দিকে তারা ছিল, আমাদের কাছে মনে হচ্ছিল যে আল্লাহ করিম মসজিদের দিকে যদি হাঁটা দেই তাহলে হয়তো বেঁচেও যেতে পারি। তো সেখানে আমার এখনো মনে পড়ে যে আমি এদিকে হাঁটতেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল হয়তো তারা আমাকে ডাকবে, হয়তো তারা আমার ফোন চেক করবে। আমার পকেটে ছিল বাংলাদেশের পতাকা, ফোনের মধ্যে সকল ধরনের ডকুমেন্টস ছিল। তো সেখান থেকে আমি হেঁটে হেঁটে আল্লাহ করিম মসজিদে আমি যাই এবং সেখানে গিয়ে আমি আত্মরক্ষা করি। এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে 4ই আগস্ট আমি যে মৃত্যুর মুখ থেকে যে ফিরে আসলাম, আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর একটা মহড়ার ভেতর দিয়ে ঢুকে যে সেখান থেকে আমি ফিরে আসলাম, এটা আমার জন্য অনেক বড় একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করেছে। এটাকে আমি কোনো একটা বোনাস লাইফ হিসেবে আমি দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার নতুন বাংলাদেশ বিনির্মাণে বা এই আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা বিনির্মাণ করার জন্য আমার অনেক বড় একটা দায়িত্ব এসে আমার কাঁধে পড়েছে এবং সেই দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সেজন্য শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেই লড়াই কিন্তু চলছে। এবং আমি বিশ্বাস করি যে এই যে জুলাইয়ের যে অব্যক্ত গল্পগুলো, জুলাইয়ে অনেক ব্যক্তির অনেক ধরনের সংগ্রাম আছে, অনেকে জুলাই শুধুমাত্র অংশগ্রহণ করতে এসেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে। তো সেই হিসাবে আমাদের দায়বদ্ধতার যে জায়গা আছে সেই জায়গা যেন আসলে আমরা ঠিকঠাকভাবে পালন করতে পারি সেই আশা এবং প্রত্যয় সবসময় আমি রাখি। এবং আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দায়িত্ব বাংলাদেশের ছাত্র সমাজের, কারণ বাংলাদেশের ছাত্র সমাজ যখন দেশকে পথ দেখায় দেশ কিন্তু আসলে সেদিকেই যায়। আমরা চেয়েছিলাম একটা সিস্টেমটাকে পরিবর্তন করে একটা নতুন সিস্টেমের দিকে যেতে, কিন্তু আমরা সেটা পারিনি, কারণ সিস্টেম এতটা শক্তিশালী যে এই সিস্টেমকে পরিবর্তন করতে গেলে যে ফোর্স, যে ধরনের বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবটা আসলে আমরা জুলাই গণঅভ্যুত্থানে করতে পারিনি। তাই আমরা মনে করি যে আমি পার্সোনাল জায়গা থেকে মনে করি যে আমাদের লড়াইটা শেষ হয়নি, এটা একটা আধা বিপ্লব হয়েছে, এটার পূর্ণাঙ্গতা এটা আমাদেরকে দিতে হবে। তাই বাংলাদেশের ছাত্র সমাজ বিশেষ করে ছাত্র শক্তির এই দায়বদ্ধতার জায়গা অনেক বেশি। আপনারা সবাই একসাথে কাজ করবেন, সবাইকে সংগঠিত করবেন, আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।